আমার মনে হয় তুমি বেরিয়ে এলেই ভালো হবে রিচি। আবার খানিক চুপচাপ। তারপরেই সহসা বুম করে কান ফাটানো আওয়াজ হলো। দরজাটা প্রথমে বাইরের দিকে বেঁকে গেল, তারপর দরাম করে খুলে দেয়ালে ধাক্কা খেলো। দরজা দিয়ে বেরিয়ে এলো সে। জাস্ট কয়েকটা মাত্র মুহূর্ত। তারপরেই আমি আর বাটি হুড়মুড় করে 3-4টে সিঁড়ি টপকে নিচের দিকে নামতে লাগলাম। পালাতে হবে, যেমন করে হোক পালাতে হবে। বাইরে বরফে পা পিছলে যাচ্ছিল। নিচের দিকে নামতে নামতেই আমরা শুনলাম হ্যান্ডের হাতের বন্দুক 3-3বার গর্জে উঠল। দ্য উইক অডিও বুকে আজ আপনারা শুনছেন স্টিফেন কিংয়ের লেখা গ্রে ম্যাটার। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। শুনতে থাকুন গ্রে ম্যাটার। জানুয়ারি মাসের প্রায় মাঝামাঝি সময়, সপ্তাহখানেক ধরে আসবে আসবে করে শেষে বৃহস্পতিবার তীব্র উত্তরে হাওয়া উপস্থিত হয়েছে। সেই সঙ্গে চলছে অবিরাম তুষারপাত। মোটামুটি বিকেলের মধ্যেই 8 ইঞ্চি বরফের আস্তরণ জমে গেছে। রাস্তাঘাট একেবারে শুনশান, খা খা করছে। কেই বা বেরোবে এই আবহাওয়ায়। আমরা 5-6 জন অবশ্য রোজ দিনের মতোই হেনরির নাইট আউলে একজোট হয়েছি। ব্যাঙ্গোরের এক প্রান্তের এই জায়গাটাতে হেনরির এই ছোট্ট পাবটাই একমাত্র দোকান, যেটা একটু রাত পর্যন্ত খোলা থাকে। নিতান্ত ছোট পাব। কলেজের ছেলে ছোকরা আর স্থানীয় কিছু লোকজন আসে বিয়ার বা মদ কিনতে। হেনরির অবশ্য টুকটাক এই বিক্রিতেই চলে যায়। আর আমাদের এই বুড়োদের দলটা রোজ সন্দেহে আড্ডা দিতে এখানে জড়ো হই। শহরে কে মারা গেলেও সরকারি সুযোগ সুবিধা, দেশ সমাজ কিভাবে দিনকে দিন গোল্লায় যাচ্ছে, এইসব নিয়ে চায়ের কাপে থুরি বিয়ারের গ্লাসে তুফান ওঠে। হেনরি আজও যথারীতি পাবের কাউন্টারের ওপাশে রয়েছে। বিল পেলহাম, বার্টি কর্নেস, কার্ল লিটলফিল্ড আর আমি পাবে এই 4 জন আগুনের পাশে গোল হয়ে বসে আছি। বাইরে বায়ুর শূন্য রাস্তা, একটা গাড়ি পর্যন্ত নেই। তীব্র হাওয়ার ঝাপটায় বড় বড় বরফের টুকরো উড়ে যাচ্ছে। হ্যান্ডির আজ 3টি মাত্র খদ্দের এসেছিল। আমরা বসে বসে রোজকার মতো গল্পগুজব করছি। হঠাৎ পাবের দরজাটা খুলে গেল। নতুন খদ্দের এলো ভেবে সকলেই দরজার দিকে তাকালাম। দরজা ঠেলে যে ছেলেটি জুতোর বরফ ঝাড়তে ঝাড়তে ঢুকলো, সে নেহাতই একটি বাচ্চা ছেলে। ভালো করে নজর করতেই চিনতে পারলাম রিচি গ্র্যানাডাইনের ছেলে টিমি। ছেলেটার মুখের দিকে তাকিয়ে একটু অবাক হলাম। মুখটা কি যেন একটা আতঙ্কে বিবর্ণ হয়ে আছে। গলার কণ্ঠটাও প্রচণ্ড উদ্বেগে উঠছে নামছে। চোখ দুটো অস্থির, চঞ্চল। হ্যান্ডের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় সে বলল, কাকু কাকু তোমাকে একবার যেতে হবে। তুমি গিয়ে বিহার পৌঁছে দিয়ে আসো। আমি আমি আর ওখানে না 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 আমি আর ওখানে যাব না। আমার খুব ভয় করছে। দাঁড়াও দাঁড়াও। হেনরি বারের অ্যাপ্রন খুলে কাউন্টারের ওপর রেখে বেরিয়ে এলো। কি হয়েছে? রিচি কি খুব বেশি মাতলামি করছে নাকি? ওদের কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল রিচিকে বহুদিন যাবৎ দেখিনি। সাধারণত দিনে একবারও আসেই, এসে সস্তার বিয়ার কিনে নিয়ে যায়। রিচি গ্র্যানাডাইন গাট্টা গোটা চেহারার মানুষ। বরাবরই বিয়ারের নেশা আছে, তবে সে নিয়ে কোনোদিন সমস্যার কিছু শুনিনি। ক্লিফটনে একটা কাঠছেঁড়াই কারখানায় কাজ করতো সে। সেখানে কোনো একটা দুর্ঘটনায় তার কোমরে আঘাত লাগে। কাজটা ছেড়ে দিতে হলেও কারখানা তাকে ক্ষতিপূরণ দিয়েছে। ইদানিং খুব মোটা হয়ে গিয়েছিল রিচি। মাঝে মাঝে রিচির বদলে তার ছেলেটিও আসে হ্যানরির দোকানে বাবার জন্য বিয়ার নিয়ে যেতে। বেশ শান্তশিষ্ট মিষ্টি ছেলেটি। মাতাল? না না না, ঠিক মাতাল না কাকু।
যা হয়েছে সেটা খুব খুব ভয়ঙ্কর। কাঁপতে কাঁপতে চোখে হাত চাপা দিল রিচির ছেলে। হেনরি বোধহয় বুঝতে পারল কিছু গন্ডগোল হয়েছে। কালের দিকে তাকিয়ে তাকে কাউন্টার সামলানোর দায়িত্ব দিয়ে টিমির উদ্দেশ্যে বলল, টিমি, তুমি একটু এদিকে ভেতরের ঘরে এসো তো। কি হয়েছে খুলে বলো দেখি। হেনরি টিমিকে সঙ্গে নিয়ে ভেতরের স্টক রুমের দিকে গেল কথা বলবে বলে। কাল উঠে হেনরির ছেড়ে যাওয়ার চেয়ারে কাউন্টারে গিয়ে বসল। ঘরে সবাই চুপচাপ। স্টক রুমের ভেতর থেকে হেনরির গলা ভেসে এলো। টিমি কাঁপা কাঁপা গলায় কি যেন বলছে হেনরিকে। স্পষ্ট শোনা যাচ্ছে না, এত দ্রুত কথা বলছে সে। তারপরেই ছেলেটা কেঁদে উঠল। বিল পেলহাম বিচলিত হয়ে গলা ঝাড়ল একবার। আমি ইতস্ত করে বলেই ফেললাম, রিচিকে কিন্তু অনেকদিন দেখিনি। তাতে কি? বিলের গলা বেশ ঘর ঘরে। আমি রিচিকে দেখেছি তা অনেকদিন হলো বোধ হয়। হ্যাঁ, মনে পড়েছে। হ্যালোউইনের সময় ওকে শেষ দেখেছিলাম, আর দেখা হয়নি। ও বিয়ারের ক্রেট কিনে নিয়ে যাচ্ছিল, প্রচুর মোটা হয়ে গিয়েছিল দেখেছিলাম। আমাদের কথা ফুরিয়ে আসছিল। ঘরে আবার নীরবতা নেমে আসছিল। ভেতরের স্টকরুমে তখনও কান্না জড়ানো গলায় টিমি কথা বলছে। বাইরে বরফ আর তীব্র উত্তরে হাওয়ার তাণ্ডব চলছে। রেডিওতে বারবার আবহাওয়ার খবর বলছে তুষারপাত আরও বাড়বে। কাল সকালের মধ্যে আরও 6 ইঞ্চি বরফ জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠান্ডায় হাত পা পেটের মধ্যে সেদিয়ে যেতে চাইছে। তার মধ্যেই আনমোনা ছেঁড়া ছেঁড়া ভাবনা আমার মাথায় ঘুরছিল। এখন জানুয়ারি মাসের মাঝামাঝি, যা জানা যাচ্ছে মোটামুটি অক্টোবরের পর থেকে রিচিকে কেউ দেখেনি। কিন্তু কেন? বেশ অনেকক্ষণ স্টকরুমের ভেতর কথা বলার পর হেনরি টিমিকে নিয়ে বেরিয়ে এলো। টিমি গায়ের কোটটা খুলে রেখেছিল। হেনরি সেটা পরিয়ে দিল তাকে। ছেলেটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, চোখ দুটো কেঁদে কেঁদে টকটকে লাল করমচার মতো হয়ে গেছে। যতবার চোখে চোখ পড়ছিল চোখ নামিয়ে নিচ্ছিল সে। আমি একটা কাজ করি বুঝলে, আমি টিমিকে আমার বউয়ের কাছে উপরে রেখে আসছি। ওর এখন কিছু খাওয়া দরকার। আর তোমরা যে যে পারবে আমার সঙ্গে রিচির বাড়িতে চলো। টিমি বলছিল রিচির বিয়ার দরকার। টিমির হাত দিয়ে টাকা পাঠিয়ে দিয়েছে। হেনরি ফিকে হাসার চেষ্টা করছিল, কিন্তু হাসি কিছুতেই ফুটল না তার। বরং কেন জানি হেনরিকে খুব চিন্তিত, বিপন্ন দেখাচ্ছিল। হ্যাঁ বেশ, তো কী বিয়ার নেব বলো, আমি নিয়ে নিচ্ছি। বাটি এগিয়ে এলো তাড়াতাড়ি। হ্যারো সুপ্রিম নিয়ে নাও। দেখো ওখানে একটা বক্স পড়ে আছে, ওটাতেই প্যাক করে নাও। আমিও উঠলাম। হেনরির সঙ্গে আমাকে আর বার্টিকেই যেতে হবে, কারণ কার্লের এমনিতেই আর্থাইটিসের সমস্যা আছে। এই রকম শীতে ওর পক্ষে হাঁটাচলা করা খুব কষ্টকর। আর বিলি বেলহামের ডান হাতটা সম্পূর্ণ অকেজ, কাজেই ওকেও হিসেবের বাইরে রাখাই ভালো। বার্টি হ্যারো সুপ্রিমের 6টা প্যাকেট নিয়ে এলো। আমি সেগুলোকে বক্সে ভালো করে প্যাক করে নিলাম। হেনরি টিমিকে নিয়ে ওপরে তার ঘরে রাখতে চলে গেল। খানিক পরে টিমিকে বউয়ের কাছে রেখে হেনরি নিচে নেমে এলো। কি হয়েছে হ্যাংরি? এই রিচি কি বাচ্চাটার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? মারধর কিছু? বিলি হেনরিকে দেখে আর উৎকণ্ঠা চেপে রাখতে পারছিল না। হেনরি জবাব দেওয়ার আগে একবার সিঁড়ির ওপর দিকে উকি দিয়ে দেখে নিল দরজা ঠিকঠাক বন্ধ আছে কিনা। তারপর খুব চাপা গলায় বলল, আরে না না, ও সব কিছু না। বুঝতে পারছি না যে তোমাদের কিভাবে বোঝাবো। তোমরা হয়তো আমাকে পাগল ভাববে। অবশ্য আমি নিজেও পুরোটা বুঝতে পেরেছি, সেটা বলা যাচ্ছে না। এসো, তোমাদের বরং একটা জিনিস দেখাই। এই দেখো, এই ডলারগুলো তিমি আমাকে বিয়ারের দাম হিসেবে দিয়েছে। কথাটা বলতে বলতে 4টে ডলারের কোনা ধরে বের করে আনলো। হেনরি ওইভাবে কেন ডলারগুলো ধরে বের করলো ভেবে
প্রথমে একটু অবাকই হয়েছিলাম, তারপর একটু নজর করতেই বুঝলাম ওর দোষ নেই, ও যা করেছে সেটাই স্বাভাবিক। আমিও একটু শিউরে উঠলাম দেখে। ডলারগুলোর গায়ে ছাই রঙা জেলির মতো থকথকে অথচ রোয়া রোয়া কিছু লেগে আছে। ডলারগুলো সাবধানে এক কোনায় রেখে হেনরি বলল, কার নজর রেখো, কেউ যেন এতে হাত পর্যন্ত না ছোঁয়ায়। ছেলেটা যা বলেছে তার কিছুটা যদি সত্যিও হয়, তবে এতে হাত দেওয়া বিপজ্জনক হতে পারে। ডলারগুলো রেখে হেনরি দ্রুত সিনকের সামনে গিয়ে ভালো করে হাত ধুয়ে ফেলল। আমি উঠে কোট, মাফলার, টুপি সব পরে ফেললাম এক এক করে। বাইরে যাওয়া অবস্থা, তাতে গাড়ি নিয়ে মনে হচ্ছে যাওয়া যাবে না। যাই হোক, বাড়িটা খুব একটা দূরে নয়, এটাই ভরসা। আমরা বেরোতে যাব এমন সময় বিল পেলহাম পিছন থেকে বলল, সাবধানে যেও। হেনরি দরজার পাশে রাখা একটা ট্রলির মধ্যে বিয়ারের ক্রেটটা ভরে নিল। দরজার বাইরে পা রাখতেই হাড় কাঁপানো ঠান্ডা টুপি মাফলার ভেদ করে হাড়ে ছুঁচ ফোটাচ্ছিল যেন। দরজার বাইরে বেরিয়ে একটু দাঁড়িয়ে গেলাম। বাটি হাতের গ্লাভসগুলো গলিয়ে নিল। বাটির মুখটা একটু শুকিয়ে আছে। এই সাংঘাতিক ঠান্ডা আর তুষারপাতের মধ্যে আচ্ছা আচ্ছা জোয়ান বেরোতেই চাইবে না, আর আমরা তো 72-এ বুড়োর দল। এই বয়সে ওইরকম কনকনে উত্তরে হাওয়া যেন হাড়ে কনকনানি ধরিয়ে দেয়। অনেকক্ষণ থেকেই লক্ষ্য করছিলাম হ্যান্ডির মুখে ভারী ফিকে এক চিলতে রহস্যময় হাসি লেগে আছে। রাস্তায় পা দিয়ে এসে বলল, দেখো, আমি তোমাদের ভয় পাওয়াতে চাই না, তাই একটা জিনিস আগে থেকে দেখিয়ে রাখছি, তারপর হাঁটতে হাঁটতে বলবো। রিচির ছেলে আমাকে কি ভয়ানক কথা বলেছে। কথা বলতে বলতে হ্যাংরি কোটের পকেট থেকে একটা .45 ক্যালিবারের হললেগ বের করলো। আমরা যারা হ্যান্ডির কাছে নিয়মিত যাই তারা জানি এটা ওর কাউন্টারের নিচে রাখা থাকে। যেহেতু ও রাত পর্যন্ত দোকান খোলা রাখে, তাই অনেক সময় ঝামেলাবাজ খদ্দের সামলানোর জন্য ওকে একটা কাউন্টারে রাখতেই হয়। হ্যান্ডি এমনিতেই ঠান্ডা মাথার শক্তপোক্ত স্বভাবের মানুষ। অগ্নেস্ত্রটা আমাদের দেখিয়ে হ্যান্ডি ফের পকেটে ঢুকিয়ে রাখলো। হাওয়ার দাপটে আমরা একটু ঝুঁকে হাঁটছি। হ্যান্ডির হাতে বিয়ারের ট্রলিটা। হাঁটতে হাঁটতে সে বলতে শুরু করলো টিমির তাকে বলা ঘটনা। হ্যান্ডির কথাগুলো তীব্র হাওয়ার ঝাপটায় উড়ে যাওয়া বড় কুচির মতোই উড়ে যাচ্ছিল। তবু তার মধ্যেই আমরা মন দিয়ে যেটুকু শুনলাম, যা শুনলাম তা শোনার পর মনে হচ্ছিল এতটা না শুনলেই বোধহয় ভালো হতো। তবে হ্যান্ডির পকেটে আগ্নেয়াস্ত্রটা রয়েছে, এটাই একটা বড় ভরসা আমাদের। বাচ্চাটা হ্যান্ডিকে যা বলেছে তাতে মনে হচ্ছে পচে যাওয়া বিয়ার থেকে ঘটনাটা শুরু হয়েছিল। ক্যানের মধ্যে বিয়ার পচে গেছে, খারাপ হয়ে গেছে, এমনটা তো প্রায় দেখা যায়। অনেক সময় বিচ্ছিরি গন্ধ হয়ে যায়। আমার এক বন্ধু আমাকে বলেছিল বিয়ারের ক্যানে যদি চুলের মতো সরু ফুটো থেকে থাকে, এত সরু ফুটো যা দিয়ে বিয়ার বাইরে লিক করবে না, অথচ সেই সরু ছিদ্র দিয়ে ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে বিয়ারের ক্যানে। বিয়ারে ব্যাকটেরিয়া ছত্রাক খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। যাই হোক, টিমির কথা থেকে যা জানা গেছে সেদিন ছিল অক্টোবর মাসের এক সন্ধ্যা। টিমি নিজের ঘরে বসে স্কুলের হোমওয়ার্ক করছিল, আর রিচি সেদিন গোল্ডেন লাইট বিয়ারের ক্যান কিনে এনেছিল। সেগুলোর সদ্গতি করছিল বসে বসে। টিমি হোমওয়ার্ক শেষ করে সবাই শুতে যাবে, ঠিক তখনই রিচি বেশ জোরে বলে উঠল, এ কি, এ তো বিচ্ছিরি একেবারে। কি হলো বাবা? টিমি জিজ্ঞাসা করলো, আরে এই বিয়ারটা, এত জঘন্য জিনিস আমি জীবনেও খাইনি। মুখের স্বাদটাই কেমন বদলে দিল। যে জিনিসের স্বাদ খারাপ সেটা মুখে দিয়ে আমরা আর খাই না, ফেলে দিই সাধারণত। কিন্তু রিচি সেদিন পুরো ক্যানটাই একেবারে এক চুমুকেই গলায় ঢেলে দিয়েছিল। কারণ বুঝতে গেলে একটা কথাই উঠে আসে, তা হলো লোকটার নাম রিচি গ্র্যানাডাইন। এ হলো সেই লোক যে কিনা এক সময়
একজনের সঙ্গে বাজি ধরে 1 মিনিটের মধ্যে 22খানা বিয়ারের গ্লাস গলায় ঢেলে যখন বাজি জিতেছিল, তখনও 1 মিনিট শেষ হতে 7 সেকেন্ড বাকি। স্থানীয় লোক হলে রিচির সঙ্গে অন্তত বিয়ারের বাজি ধরার বোকামি কেউ করতো না। নেহাত বাইরের লোক বলেই বাজিটা ধরেছিল এবং পাক্কা 53 সেকেন্ডের মধ্যে 22 গ্লাস বিয়ার উদরস্থ করে $20 বাজি জিতে বিশাল জাহাজের মতো হেলতে দুলতে রিচি বেরিয়ে গিয়েছিল। এই হলো রিচি গ্র্যান্ডাইনের বিয়ার আসক্তি। কাজেই আমি নিশ্চিত স্বাদ গন্ধ বুঝে ওঠার আগেই এই বিয়ারের পুরো ক্যানটাই ও গলায় উপর করে দিয়েছিল। তবে গলায় ঢেলে ফেলার পর ওয়াক তুলেছিল রিচি। বমি হবে মনে হচ্ছে। কিছুক্ষণ বমি করার চেষ্টাও করেছিল সে, বমি হয়নি। খানিক পর একটু ধাতস্থ হয়েছিল। বাবার অবস্থা দেখে টিমি এগিয়ে এসে একবার বিয়ারের ক্যানটা ধরে দেখতে গিয়েছিল। ক্যানের ভেতর ধূসর ছত্রাকের মতো আস্তরণ পড়ে রয়েছে। দেখলেই গা শিউরে ওঠে। আর গন্ধটা কি সাংঘাতিক একটা মরা পচা গন্ধ ক্যানের ভেতর। এই ঘটনার 2 দিন পর টিমি যখন স্কুল থেকে ফিরল, তখনও বাইরে দিব্যি দিনের আলো রয়েছে। টিমি দেখল তার বাবা সব কটা জানালার ব্লাইন্ড নামিয়ে অন্ধকার করে টিভি দেখছে। বাবা তো কখনো এমন সময় বাড়িতে থাকে না। আজ হলোটাই কি? টিমি বলেই ফেলল, বাবা কি হয়েছে, তুমি ঠিক আছো তো? এই তো টিভি দেখছি একটু, আজ আর বেরোতে ইচ্ছে করলো না। টিমি একটু আশ্বস্ত হয়ে সিঙ্কের কাছে গিয়ে আলোটা জ্বালালো, হাত মুখ ধোবে। এমন সময় রিচি বেশ জোরে ধমকে উঠল, বন্ধ কর আলোটা, এক্ষুনি বন্ধ কর বলছি। টিমি আলোটা বন্ধ করে দিল। বেচারা ছেলেটা একবারও জিজ্ঞেস করলো না আলো না জ্বালিয়ে এই অন্ধকারের মধ্যে সে হোমওয়ার্ক করবে কি করে। টিমি জানতো রিচি একটু রাগী মেজাজি ধরনের মানুষ। মেজাজ খারাপ থাকলে তাকে না ঘাটানোই ভালো। টেবিলের উপর টাকা রাখা আছে, যাও বিয়ার কিনে আনো। আধারে রিচির গম্ভীর গলা বাজল। টিমি যখন বিয়ার কিনে ফিরল, তখন বাইরে অন্ধকার গাঢ় হয়েছে। ঘরের ভেতর ঘুটঘুটে অন্ধকার। বাচ্চাটা ভয় পেয়েছিল ঢুকেই। অন্ধকার ছমছম করছে। সেই গাঢ় অন্ধকারে এক কোণে পাহাড়ের মতো অন্ধকার হয়ে বসে আছে তার বাবা। টিমি হাতড়ে হাতে বিয়ারটা টেবিলে রাখল। সে জানে বাবা খুব ঠান্ডা বিয়ার খেতে পারে না, একটু ঘরের তাপমাত্রা সইয়ে খায়। বিয়ারটা রেখে বাবার দিকে এগোতেই যেন তার ঘ্রাণেন্দ্রিয় তাকে ধাক্কা দিল। উফ, কি সাংঘাতিক পচাটে গন্ধ আসে বাবার কাছ থেকে। তার বাবা কোনোদিনই খুব পরিষ্কার পরিচ্ছন্ন নয়, সেটা টিমি জানে, কিন্তু তাই বলে এটা কিসের দুর্গন্ধ? আর না এগিয়ে টিমি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে পড়তে বসল। পড়তে পড়তেই সে শুনতে পাচ্ছিল টিভিটা আবার অন করলো রিচি। বিয়ারের ক্যান খোলার শব্দও ভেসে এলো। প্রায় সপ্তাহ 2 এইভাবেই কাটছিল। টিমি সকালে স্কুলে যেত, বিকেলে ফিরে দেখত তার বাবা সোফাতে টিভির সামনে সে একভাবে বসে আছে। টেবিলের উপর বিয়ার নিয়ে আসা টাকা সবসময় রাখা থাকতো। ফ্ল্যাটের ভেতর মরা পচা গন্ধটা দিন দিন আরো তীব্র হয়ে উঠেছিল। রিচি কোনো সময় জানলা খুলতো না, সবসময় আধার গাঢ় হয়ে থাকতো। নভেম্বরের মাঝামাঝি বোধ হয় তখন সে টিমির ঘরে দরজা বন্ধ করে আলো জ্বালিয়ে পড়াও বন্ধ করে দিল। দরজার ফাঁক দিয়ে আসা সামান্য আলো তার সহ্য হচ্ছিল না। টিমি বেচারা স্কুল থেকে ফিরে বাবার জন্য বিয়ার এনে দিয়ে বন্ধুর বাড়িতে পড়তে যেত। ওই স্ট্রিটে টিমির এক বন্ধু থাকে। একদিন টিমি স্কুল থেকে ফিরল বিকাল 4টায়। শীত ঘনিয়ে আসায় আজকাল দ্রুত অন্ধকার নামে। বিকেল 4টার সময় ভালো অন্ধকার। ফ্ল্যাটের ভেতর অন্ধকার তো হয়েই থাকে সব সময়। হঠাৎ সেদিন রিচি বলল, টিমি আলোটা জ্বালো তো। সিঙ্কের ওপরের আলোটা জ্বালালো টিমি। বাবার দিকে চোখ পড়তেই সে অবাক হয়ে দেখল বাবা আপাতমস্তক একটা কম্বল জড়িয়ে রয়েছে। এই যে দেখো। রিচি কম্বলের মধ্যে থেকে
কোনো মতে একটা হাত বের করে টিমির সামনে মেলে ধরেছিল। টিমি হাতটা দেখে সেই মুহূর্তে আতঙ্কে পাথর হয়ে গিয়েছিল। হ্যান্ডিকে সে বলেছে রিচির হাতটা ঠিক মানুষের মতো হাত ছিল না, একটা ধূসর রঙা কিছু, ছাই রঙা রোয়া ওঠা জেলের মতো থলথলে পিণ্ড একটা। ভয় আতঙ্ক আচ্ছন্ন করে ফেলেছিল টিমিকে। সে কোনো মতে ফুপিয়ে বলতে পেরেছিল, বাবা, ও বাবা, তোমার কি হয়েছে? তোমার জানি না রে, কি হয়েছে বুঝতে পারছি না, তবে আমার কিন্তু কোনো ব্যথা যন্ত্রণা নেই, বরং বেশ ভালো লাগছে জানিস। বাবা, আমি বরং ডাক্তারকে একবার ডেকে আনি। কথাটা টিমি বলেছে কি বলেনি, ব্যাস রিচির কম্বল মোড়া পাহাড়ের মতো দেহটা রাগে দুনো হয়ে থরথর করে কাঁপতে লাগলো। খবরদার, সাবধান করে দিচ্ছি টিমি, বেশি বাড়াবাড়ি করলে তোকে গিয়ে ধরবো, তোরও এই দশা হবে তখন। এই দেখ দেখ আমাকে। বলতে বলতে রিচি কয়েক মুহূর্তের জন্য মুখ থেকে কম্বলের ঢাকা সরিয়ে দিল। কথা বলতে বলতে আমরা রিচির বাড়ির কাছাকাছি কার্ভ স্ট্রিটে পৌঁছে গিয়েছিলাম। ঠান্ডায় সারা শরীর জমাট বেঁধে যেতে চাইছে, ভেতরে কেমন একটা কাঁপুনি ধরছিল। সত্যি এই পৃথিবীতে কত কিছুই যে আমাদের অজান্তে ঘটে চলে। হ্যান্ডির মুখে যা শুনেছি সেগুলো কোনো সুস্থ মানুষ সহসা বিশ্বাস করবে না, কিন্তু আমাদের জানার বাইরেও বহু কিছু ঘটে। এই প্রসঙ্গেই মনে পড়ল, আমার এক বন্ধু ছিল, নাম জর্জ কেলসো। এই ব্যাঙ্গোরের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের কর্মী ছিল সে। জালের পাইপ, ইলেকট্রিক ইত্যাদির কাজ ছিল তার। প্রায় 15 বছর চাকরি করার পর রিটায়ারমেন্টের 2 বছর আগে কাজটা ছেড়ে দেয় সে। তার কাজ ছেড়ে দেওয়ার পিছনে অদ্ভুত এক গল্প শোনা যায়। ফ্র্যাঙ্কি হ্যালডেম্যান বলে আমার এক পরিচিত আমাকে কেলসো সেই গল্পটা শুনিয়েছিল। এসএক্সের একটা ম্যানহোল খুলে নিচে পাইপের কাজ করতে নেমেছিল সদা হাসি খুশি জর্জ কেলসো। 15 মিনিট পর যে মানুষটা ম্যানহোলের বাইরে বেরিয়ে এসেছিল সে যেন একেবারে অন্য এক মানুষ। কেলসো বলে চেনার উপায় ছিল না। ওই 15 মিনিটে মানুষটা ভেঙে চুরে নুয়ে গিয়েছিল। তার চোখ দুটোতে এমন ভয় বাসা বেঁধেছিল, তাকে দেখে মনে হচ্ছিল সে বুঝি নরকের দরজা খুলে উকিয়ে দিয়ে ফেলেছে। এরপর সে মদের নেশায় ডুবে যায়। 2 বছর পরে মারা যায় কেলসো। ফ্র্যাঙ্কি নাকি একবার তার কাছে জানতে চেয়েছিল যে ওই ম্যানহোলের ভেতর কি ঘটেছিল। জর্জ তখন বেশ নড়বড়ে হয়ে গেছে, তার স্মৃতিও বোধহয় ঠিক কাজ করতো না। সে ফ্র্যাঙ্কির দিকে ঘুরে বসে বলেছিল, কখনো মাকড়সা দেখেছ? একটা বড় সড়ো কুকুরের সাইজের মাকড়সা, রেশমি সুতোর মতো যন্ত্র দিয়ে বোনা বিশাল জাল, তাতে অসংখ্য মরা ছোট পশু আটকে আছে, আর আর তার মাঝে বসে আছে বিরাট বিরাট একটা মাকড়সা। একটু চমকে গিয়েছিলাম ফ্র্যাঙ্কির কাছে সব শুনে। আজ এতদিন পর মনে পড়ে গেল। আমরা বিশ্বাস না করতেই পারি, তবু এই জগতেই এমন কিছু কিছু ঘটে থাকে যার সামনে দাঁড়ালে বা স্বরূপ জানলে মানুষ উন্মাদ হয়ে যেতে পারে। সেসব না জানাই ভালো। রাস্তাটা যেখানে বাঁক নিয়েছে সেখানে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। ডিমি তার বাবার অবয়টুকু বুঝতে পারছিল, কিন্তু সারা শরীরটা ঢেকে ফেলেছিল ধূসর থকথকে জেলির মতো রোয়া রোয়া জিনিসটা। রিচির জামা কাপড় ছিঁড়ে ওই জেলির মধ্যে লেগে গিয়েছিল, যেন তার জামা কাপড় চামড়া সব ওই ধূসর জেলির মধ্যে গলে মিশে গিয়েছিল। তারপরই রিচি আবার কম্বলের মধ্যে নিজেকে ঢেকে নেয় এবং গর্জন করতে থাকে লাইটটা বন্ধ করে দেওয়ার জন্য। ধূসর জেলির মতো রোয়া রোয়া, আলো সহ্য করতে পারে না, গরম জিনিস ছড়িয়ে থাকে, ঠিক যেন ফাঙ্গাস, তাই না? একদম ঠিক বলেছ। আমরা কার্ভ স্ট্রিটের চড়াই ভেঙে উঠতে লাগলাম। রিচির বাড়িটা পাহাড়ের একেবারে মাথায়, প্রায় 100 বছর পুরনো ভিক্টোরিয়ান স্থাপত্যের বাড়ি।
এই বাড়িটার 3 তলায় একটা ফ্ল্যাটে রিচি থাকে। বেশ খানিকটা চড়াই ভেঙে সবাই দম নিচ্ছিলাম। সেই ফাঁকেই আমি জানতে চাইলাম এরপর টিমের কি হলো। টিমির দিনগুলো কোনো রকম কাটছিল। নভেম্বরের প্রায় শেষ। টিমি একদিন বিকেলে বাড়ি ফিরে দেখলো তার বাবা আরও এক ধাপে গিয়ে সমস্ত জানলাতে কম্বলের আস্তরণ লাগিয়ে সেগুলো সিল করে দিয়েছে। অতি ভীষণ এক দুর্গন্ধে ভরে গেছে সমস্ত ফ্ল্যাট। মাংস পচা এবং পচে যাওয়া ফলের গন্ধ। ফলকে ইস্ট দিয়ে পচালে যেমন গন্ধ হয়, কিছুটা সেরকম। আরও কয়েকদিন পর থেকে রিচি টিমিকে বলল তার বিয়ার স্টোভে গরম করে তাকে দিতে। ভাবতে পারছো, ওইটুকু বাচ্চা ওই ফ্ল্যাটে একা, তার একমাত্র সঙ্গী তার বাবা, যে কিনা সম্পূর্ণ অন্য জিনিসে রূপান্তরিত হয়ে গেছে। ওই বাচ্চাটা স্টোভে বিয়ার গরম করে দিচ্ছে আর শুনছে ভোরভরি কাটার মতো অদ্ভুত আওয়াজে বিয়ার পান করছে তার বাবার জায়গায় থাকা অদ্ভুত জিনিসটা। ভাবতে পারো, আজ বিকেলেও তাই হতো, কিন্তু টিমি ঝড় বৃষ্টির জন্য স্কুল ছুটি হয়ে যাওয়ায় বেশ কিছুটা আগে বাড়ি ফিরেছিল। গোটা ফ্লোরটায় আলো ছিল না। টিমির ধারণা, সে যখন বাড়িতে থাকে না তখন তার বাবা সব লাইট ভেঙে দিয়েছে। ওপরতলায় উঠেই তিমির যেন গা ছমছম করে উঠল। সে শুনতে পাচ্ছিল ঘরের ভেতরে কি যেন ঘুরে বেড়াচ্ছে, খস খস থপ থপ আওয়াজ। টিমির হঠাৎ মনে পড়ল সে যতক্ষণ বাড়িতে থাকে না তার বাবা কি করে সে জানে না। প্রায় 1 মাসের উপর সে বাবাকে একবারও তার বসার জায়গায় তার বাবাকে একবারও তার বসার জায়গা ছেড়ে নড়তে দেখেনি। মানুষের তো ঘুম বা বাথরুমে যাওয়া এইটুকুও দরকার হয়, কিন্তু রিচিকে টিমি সেটুকুও করতে দেখেন। ফ্ল্যাটের দরজার ঠিক মাঝামাঝি একটা ফাঁকা খোপ ছিল। তার ঢাকনার লকটা আগেই নষ্ট হয়ে গেছে। সেই ঢাকনাটা তুলে টিমি তার ফ্ল্যাটের ভেতর চোখ রাখল। কথা বলতে বলতে আমরা বাড়ির সামনে এসে পড়েছি। বাড়িটাকে যেন একটা অতিকায় প্রাণীর মতো দেখাচ্ছে। 3 তলার জানলাগুলোর দিকে চোখ গেল। জানালাগুলোই যেন মিশকালো অন্ধকার জমাট বেঁধে রয়েছে। টিমির অন্ধকারে চোখ সরিয়ে নিতে মিনিট খানিক লাগলো। তারপর সে দেখল অতিকায় একটা থলথলে ধূসর রঙা পিণ্ড ঘুরে বেড়াচ্ছে ঘরে, এবং সেটা কোনো মতেই মানুষ হতে পারে না। যেখানে যেখানে যাচ্ছে মাটিতে থকথকে ভেজা জেলির মতো জিনিস লেগে থাকছে। হঠাৎ ওই পিণ্ডটার থেকে হাতের মতো কিছু একটা অংশ বেরিয়ে এলো। ওই হাতের মতো অংশটা দেয়ালের কাঠের তাকের দরজা খুলে যে জিনিসটা বের করে আনলো সেটা দেখে টিমি স্তম্ভিত হয়ে গেল। একটা বেড়াল। বেড়াল? হ্যাঁ, একটা মরা বেড়াল, পচে গলে গেছে। অসংখ্য সাদা সাদা পোকা কিলবিল করছিল সেটার গায়ে। চুপ করো হেনরি, আর সহ্য করতে পারছি না। বাটি কাতরে উঠল। টিমি দেখেছিল তার বাবার মতো ওই থলথলে পিণ্ডটা মরা বেড়ালকেও খাচ্ছে। আমি ঢোক গিললাম। মুখের ভেতরটা কেমন যেন তেতো চ্যাটচেটে হয়ে গেছে। ওটা দেখার পরই টিমি আর এখানে টিকতে পারেনি, পালিয়ে গিয়েছিল আমার কাছে। আমি মনে হয় উপরে যেতে পারবো না। বাটি ফ্যাসফ্যাসি গলায় বলল। হেনরি মুখে কোনো কথা বলল না। তার দৃষ্টি বাটিকে, তারপর আমাকে ছুঁয়ে গেল। আমাদের বিয়ারটা পৌঁছতে যেতেই হবে, আমি বললাম। বাটি আর কিছু বলল না। আমরা সামনের হল ঘরে ঢুকলাম। ঢুকতেই কেমন একটা গন্ধ নাকে ঝাপটা দিল। হল ঘরে খুব কম পাওয়ারের একটা বাল্ব জ্বলছে। মরা হলুদ আলো ছড়িয়ে আছে। ছায়া ছায়া অন্ধকার সিঁড়ি উঠে গেছে উপর দিকে। হেনরি সিঁড়ির ধাপে ট্রলিটা রেখে বিয়ারের প্যাকটা বের করলো। আমি দোতলার সিঁড়ির লাইট জ্বালানোর জন্য সুইচ টিপলাম, জ্বলল না। টিমি ঠিকই বলেছে,
লাইটগুলো ভেঙে দেওয়া হয়েছে। বার্টি বলল, হেনরি, আমি বিয়ারের প্যাকটা ধরছি, তুমি আগে পিস্তলটা হাতে নাও ভাই। হেনরি কথা না বাড়িয়ে বিয়ারের প্যাকেটটা বার্টির হাতে দিল। তারপর আমরা সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম। প্রথমে হেনরি, তারপর আমি, শেষে বিয়ার হাতে বার্টি। দোতলায় উঠে আসার পর গন্ধটা আরও তীব্র হলো। ফল পচিয়ে ভিনিগার তৈরির কারখানায় গরমকালে যেমন ফল পচার তীব্র বিচ্ছিরি একটা গন্ধ ওঠে, সেই রকম। তবে এক্ষেত্রে শুধু ফল পচা গন্ধ না, আরও একটা বীভৎস গন্ধ মিশে আছে, মাংস পচার গন্ধ। ঘটনাটা শোনার পর আমার এতটা গুরুতর মনে হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এখানে। এর পাড়া প্রতিবেশী গন্ধে টেকে কি করে? কেউ কিছু বলে না? প্রতিবেশী থাকলে তো বলবে। হ্যান্ডি মৃদু হাসল। ঘাড় ঘুরিয়ে দেখলাম হলটা ধুলো ভরা, নোংরা হয়ে আছে। 3 দিকের অন্য 3টি ফ্ল্যাটে তালা মারা। এবারের মালিক কে? সে এখনো রিচিকে তাড়িয়ে দেয়নি কেন? রেলিং ধরে একটু দম নিতে নিতে বাটি বলল, কে ওকে বার করতে যাবে? তুমি? বাটি চুপ করে গেল। হল থেকে কয়েক ধাপ খাড়া সরু সিঁড়ি উঠে রিচির ফ্ল্যাটটা। হঠাৎ আবহাওয়া খুব গরম হয়ে উঠেছিল, গুমট একটা গরম। ওই রকম বীভৎস দুর্গন্ধ আমার ভেতরটা নাড়ি বুড়ি সমেত গুলিয়ে উঠেছিল। রিচির ঘরের দরজায় চোখ একটা ফাঁক, যেমন টিমি বলেছিল। বাটি হঠাৎ মৃদু আর্তনাদ করে উঠল। ভাই, পায়ের নিচে এসব কি দেখো? পায়ের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেলাম। হল ঘরে জায়গায় জায়গায় থকথকে ধূসর সেই রোয়া রোয়া জেলির মতো ছড়িয়ে আছে। মেঝেতে বোধ হয় একসময় কার্পেট পাতা ছিল। ওই ধূসর ছত্রাক কার্পেটটাকে প্রায় পুরোটা খেয়ে ফেলেছে। এক আধ জায়গায় ছেঁড়া 2-1 টুকরো কার্পেট রয়েছে। হেনরি রিচির দরজার দিকে এগোলো, পিছনে আমরা। বার্টির কথা জানি না, তবে আমি ভয়ে ঠকঠক করে কাঁপছি। হেনরি কিন্তু অবিচল। সে আগ্নেয়াস্ত্রটা সোজা ধরে তার বাট দিয়ে দরজায় নক করলো। রিচি! হেনরির গলা একটু কাঁপল না, যদিও তার মুখটা অসম্ভব ফ্যাকাশে হয়ে আছে। আমি নাইট আউল পাবের হেনরি, তোমার জন্য বিয়ার নিয়ে এসেছি। প্রায় 1 মিনিট চুপচাপ, কোনো উত্তর নেই। তারপর আওয়াজটা এলো, টিমি কোথায়? আমার ছেলে টিমি? আমার মনে হলো তখনই পিছন ফিরে পালাই। টিমি আমার দোকানে, ওখানে ও খাবার খাচ্ছে। ছেলেটা বড্ড রোগা হয়ে গেছে তো। কয়েক মুহূর্ত আমরা চুপচাপ। তারপর একটা আওয়াজ এগিয়ে আসতে লাগলো। কেউ যেন জল ভর্তি রাবারের জুতো পরে হাঁটছে। দরজার ঠিক ওপারে এসে আওয়াজটা থামলো। দরজাটা হালকা একটু খুলে তারপর বিয়ারটা দিয়ে চলে যাও। আমি দরজা খুলতে পারবো না। তুমি ঠিক কি অবস্থায় আছো রিচি? আমাকে বলো তো। হ্যান্ডি বলে উঠল, সেসব নিয়ে তোমার ভেবে কাজ নেই। বিয়ারগুলো দিয়ে চলে যাও এখান থেকে। এখন আর তাহলে শুধু মরা বেড়ালে কাজ চলছে না, তাই না রিচি? হেনরির হাতের আগ্নেয়াস্ত্রটা দরজার দিকে এখন শটান তাক করা। আমার মাথায় হঠাৎ বিদ্যুৎ ঝলসে উঠল। তার মানে হেনরি এটা জানে। জিমি তাকে বলেছে। এই জন্যই মাংস পচা গন্ধটা এত তীব্র এখানে। গত 3 সপ্তাহে এই শহরে গভীর রাতে 2টি অল্পবয়সী মেয়ে এবং কয়েকজন বয়স্ক স্যালভেশন আর্মির লোক
আমরা হেনরির দোকানে ফিরে আসতেই কাল আর বিল পেলহাম একের পর এক প্রশ্ন করছিল। আমাদের দুজনের মধ্যে কেউই তাদের প্রশ্নের উত্তর দিতে পারেনি। গোল হয়ে চুপ করে বসে অপেক্ষা করছি কখন হেনরি ফিরে আসবে। আমার মনের মধ্যে তখনও সেই হিসাব চলছে। একসময় নিজেকে থামালাম, এইভাবে ও বাড়তে থাকলে তো একসময় মানবজাতিটাই শেষ হয়ে যাবে। না না না, তা তা যে হয় না। আমরা গোল হয়ে বসে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছি, জানি না কখন ফিরবে হেনরি। আর যে ফিরবে সে কে থাকবে, হেনরি না কি সে? আমরা অপেক্ষা করতে থাকলাম। আমার মনের মধ্যে ছোট্ট আশার প্রদীপ জ্বলে রইল। আমি জানি হেনরি ঠিক ফিরবে, হেনরিকে ফিরে আসতেই হবে।